শাহিনা কাবিরের আকস্মিক ডাকে সবাই প্রথমে চকিতে তার দিকেই তাকালেন। অতঃপর তার দৃষ্টি অনুসরণ করে তাকালেন সিঁড়ির দিকে। একসাথে কয়েক জোড়া দৃষ্টি। ততক্ষণে রৌদ্র নিচে নেমে এসেছে, বসে পড়েছে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে। সবাই তবদা খেল হঠাৎ বেপরোয়া ছেলেটাকে দেখে। একই অবিশ্বাস্য অবস্থা দেখা দিল সকলের চোখে। রৌদ্রের যেন কোনো উদ্বেগ নেই, ওর কাছে সব স্বাভাবিক। প্লেট উল্টে পরোটা তুলে নিল। পাশে সাফা, তার পাশে মেঘা। একবিংশির প্লেটে অমলেট নেই আজ। রৌদ্র কারোর মুখ পানে দৃষ্টি তোলেনি এখনো। আর চোখে রমণীর প্লেটের দিকে তাকালো। অমলেট না পেয়ে সবজি তুলে নিল ওর পাত থেকে। পরোটা চিড়ে সবজি মাখিয়ে মুখে তুলে হুঙ্কার ছাড়ল, মম, ইভারাকে অমলেট দিয়ে যাও। আকস্মিক নীরবতা ছেদ হলো। স্তব্ধতা কাটল সবার। সন্দিহান ঘোর কাটতেই ঘন পলক ফেললেন সকলে। সাফার মেহের একটু বেশি অবাক হয়েছে। ভ্যাট ভ্যাট মুখ ফাঁক করে তাকিয়ে আছে ওরা দুটোই। রৌদ্র ফিরেছে এত তাড়াতাড়ি? একে অপরের দিকে তাকালো ওরা। ভ্রু নাচালো মেহের। সাফা ঘাড় উঁচিয়ে ওষ্ঠ উল্টায়। ও নিজেও অবাকের চরম সীমানায়। প্ল্যান কাজে দিয়েছে, তবে একটু বেশি ফাস্ট কাজে দিয়েছে। রুবিনা কাবির স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে কেবলই চোখ শুরু করলেন তিনি। তার মাঝে খুব একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। অন্য সময় হলে খুশিতে চিকচিক করে উঠতেন, গদগদ হয়ে হাজার প্রশ্ন করে বসতেন ছেলেকে। কিন্তু এখন কিছুই করলেন না। উদ্বেগ এমন যেন আগে থেকেই ছেলের উপস্থিতির আভাস পেয়েছিলেন তিনি। কথা বললেন না, চুপচাপ কিচেনে ঢুকলেন। বাকিরা নিস্তব্ধ এখনো। মেঘা সিটিয়ে বসে আর চোখে অবলোকন করে তোফায়েল কাবিরকে। হঠাৎ মুখ খোলেন তৌসিফ কাবির, কখন এসেছ? কাল রাতে। কখন? 2টোর দিকে। হঠাৎ ফিরে আসলে? টান পড়েছে তাই। কে টানল? তৌসিফ কাবিরের পরপর প্রশ্ন। শেষেরটা মুখ ফসকে অপ্রস্তুত বলে ফেলেছেন। রৌদ্র চোখ তুলল, ওষ্ঠপুটে দাঁত বসালো। ঠোঁটের কোণে ভিড় জমানো হাসি ঠেলে ফিসলে স্বরে বলল, ও বাবাই, তোমার বৌমা টেনেছে। একটানেই ছুটে এসেছি। খাওয়ার মাঝে বিষম খেলো মেঘা। আজ আর গলায় কাশি আসলো না। তড়িঘড়ি করে পানি খেয়ে নিল। চোখ তুলল না জড়তায়। এখানে ওর কিছু বলে লাভ নেই, মনে মনে ফুঁসল। গজগজ করে বাঁকা চোখে তাকালো রৌদ্রের দিকে। এই লোকের নির্লজ্জতা ছোটাবে আজও। নিজে নির্লজ্জ বেহায়া, তাই বলে কি কারোর লজ্জা নেই? তৌসিফ কাবির উত্তর পেয়ে ভ্যাবাচাকা খেয়ে চোখ নামিয়েছেন। ছেলেমেয়েরা ফিক করে হাসল। সিরাত ধীরে বলল, রৌদ্র, মুখ খুলিস না ভাই। খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খা, পরে কথা হবে। আজব, রৌদ্র তো চুপচাপই খাচ্ছিল। ও কি আগ বাড়িয়ে কথা বলেছে নাকি? যা প্রশ্ন করা হলো কেবলই ফটাফট তার উত্তর করল। রুবিনা কাবির 2টো অমলেট নিয়ে এসেছেন। মেঘার পাতে দিলেন একটা, আবার ওটাকেই তুলে রৌদ্রের পাতে দিলেন। অন্যটা সামনে রেখে বললেন চড়া গলায়, কে কোনটা খাবে সেটা তোমাদের ব্যাপার। খ্যাটখ্যাটে স্বর তার। তোফায়েল কাবির চোখ তুললেন, স্ত্রীকে পরখ করলেন। ভাবগতিক বুঝলেন না ঠিক, কথা বাড়ালেন না এখানে। খাওয়া শেষে সিঁড়ি বেয়ে ঘরে উঠছিল মেঘা। আদ্র আগে আগে উঠছে। মেঘা পা মেলালো ওর সাথে। অমনি এক মুহূর্ত থামল আদ্র। সিঁড়ির মাথায় থেমে মেঘার দিকে ফিরে ঠোঁট কামড়ে টিটকেরি মেরে বলল ফিসফিস করে, আচ্ছা মেঘ, রৌদ্রকে কিভাবে টানলি? যে একটানেই সুইজারল্যান্ড টু বাংলাদেশ ল্যান্ড করলো মাঝরাতে। না মানে কোন সুতোর টান বলতো? মেঘা কিরমির করল। আদ্রের মজা বুঝে সজোরে ওর ডান বাহুতে একটা কিল বসালো। চিবিয়ে বলল, ভাইয়া,
তুমিও তোমার ওই রাইনু-মুখ ভাইয়ের কথা বিশ্বাস করছো তুমি? না করার তো কিছু দেখছি না। আদ্রের গাছাড়া ভাব। মেঘা রেগে মেগে আগুন। ওর রাগান্বিত চেহারা দেখে পরক্ষণে নরম আবেশে হাসল আদ্র। নিচ থেকে ওদের দুজনের অমন ফিসফিস করে কথা বলাটা বেপরোয়া ছেলের চোখ এড়ায়নি। হাত মুঠো করে দাঁত খিঁচল সে। রাগে শক্ত চোয়ালে হিসহিস করল। আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা হয়ে পড়েছিস ইডিয়েট? শুভ্র অফিসে বেরিয়ে যেতেই মেহেরের রুমে হামলে পড়েছে সাফা। চোখে মুখে একরাশ বিস্ময় ভরা উৎকণ্ঠা। পরশু সন্ধ্যায় মেঘার অগোচরে একটা ফোন দিয়েটেছিল ওরা। ফোন দিয়েটেছিল মূলত রুবিনা কাবির। ওরা সাহায্য করেছে। সেদিন মেঘার ঘুমের সুযোগ নিয়ে ওর ফোন হাতিয়ে ছাদে উঠেছিল সাফা। রুবিনা কাবির সেই ফোন থেকে রৌদ্রের নাম্বারে একটা মেসেজ পাঠাতে বলেছিলেন। চঞ্চলা রমণী কথা মতো তাই করেছে। সাধারণ একটা কথা, আই মিস ইউ, এইটুকুই লিখে সেন্ড করেছিল সাফা, তাও রুবিনা কাবিরের কথায়। রুবিনা কাবির নিজে করতে চেয়েছিলেন, জড়তায় নিজে না করে সাফাকে দিয়ে করিয়েছেন। পরবর্তীতে ভদ্রমহিলা নিচে নেমে আসলে মেহের সাফাকে আড়াল করে আরও বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে রৌদ্রকে। সাফা জানে না কি পাঠিয়েছে, ওকে দেখতে দেয়নি মেহের। তার আগেই সব মেসেজ ডিলিট করে দিয়েছিল, যাতে পরবর্তীতে মেঘার চোখে না পড়ে। সেই মেসেজগুলো পেয়ে কি ছুটে এসেছে রৌদ্র? কি এমন মেসেজ করেছিল যে পরের রাত্রি গড়াতে না গড়াতেই ছুটে আসলো বেপরোয়া ছেলেটা? সাফা বারবার জিদ্দি খেয়ে জানতে চাইছে। মেহের আপু, বলো না, তুমি সেদিন কি মেসেজ পাঠিয়েছিলে ভাইয়াকে? মেহের মুখ ভার করল। অন্যদিকে মুখ ফিরিয়ে হাসি আটকে বলল, তুই বুঝবি না, তোর কাজ নিয়ে সব জেনে। বলবে না তুমি? আচ্ছা যাও, শুনবো না। কিন্তু আমি মামুনিকে বলে দেব। তার কথার বাইরে গিয়ে তুমি আরও অনেক উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছ ভাইয়াকে। মামুনি শুধু আই মিস ইউ পাঠাতে বলেছিল। যা, গিয়ে বল। কি বলবি? বরং বললে মামুনি খুশি হবে। আমি যা পাঠিয়েছিলাম তা দেখেই এক রাতের মধ্যে ফিরে এসেছে রৌদ্র ভাইয়া। নতুবা কেবল একটা মাত্র মেসেজ দেখলে এত তাড়াতাড়ি আসতো না, বুঝলি? অবশ্য তোর মোটা মাথায় এসব ঢুকবে না। সাফা ওষ্ঠ উল্টায়। ওর মোটা মাথায় এসব আসলেই ঢুকছে না। অতদূর গভীরে ভাবার বোধশক্তি নেই তার। দিনের শেষ ভাগ। সন্ধ্যার লগন ধরণীকে তিমিরে ঢেকে দিচ্ছে। বাড়ির পিছনের দিকটায় পানা পুকুর আছে একটা। আজকাল সময় অসময়ে বৃষ্টি নামে মাঝে মাঝে। পুকুরে পানি জমেছে ভরপুর। ব্যাঙের ডাক ভেসে আসছে সেখান থেকেই। শিশির খাটের উপর হাঁটু জড়িয়ে গুটিয়ে বসে আছে একলা নির্জনে। জানালা খোলা। লোহার শিকে কপাল ঠেকিয়ে পুকুরের দিকে একস্থির হয়ে চেয়ে আছে সে। মেয়েটা বরাবর দেখতে গেলেই নির্জীব, হাসে না বেশি। ক্ষণে ক্ষণে যেও বা হাসত, সেই হাসিটুকু মিলিয়ে গেছে গত 3 দিন থেকে। ইকরা আপুর বিয়ের সম্বন্ধ আসলো, আগেও এসেছে অনেক। সবগুলোই ফিরিয়ে দিয়েছে ইকরা। পাড়া প্রতিবেশী ওদের পরিবারের সাথে মেশে না, বলতে গেলে এক ঘরে ওরা। ইকরাকে নিয়ে কানাঘুষো চলে পাড়ায়। মেয়ে বড় হয়েছে, বয়স বাড়ছে, বিয়ে দেয় না তবুও। লোকচক্ষুতে কটু লাগে এই দৃশ্য। ইকরা ছাড়া এই পরিবারটা আরও নিঃস্ব হয়ে যাবে, তারা কেউ এটা আর দেখে না। শিশির এবারে পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। সেদিন ভদ্রমহিলা বলে গেলেন তিনি একসাথে 2 মেয়েকেই নিজের ছেলেদের বউ করতে চান। একজনকে ঘরে তুলবেন, অন্যজন এ বাড়িতেই থাকবে। দ্বিতীয়টা মহা সুযোগ। এটাও সম্ভব? কেউ একজন ইকরা আপুকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে এ বাড়িতে এসে থাকবে। আবিদকে যতদূর দেখল ছেলেটা মন্দ নয়।
ইকরারও একটা সফট কর্নার আছে ওনার প্রতি। শিশির তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছে এটা। সেদিন থেকেই ইকরাকে বোঝানোর চেষ্টা চলছে। এখনও নারাজ রমণী। সে বিয়ে করবে না। তার উপর নিজের বোন যুক্ত হলে তো আরও বিয়ে করবে না। শিশিরের পড়াশোনার ইচ্ছে আছে, জীবনে কিছু একটা করার ইচ্ছে আছে। বিয়ের পর ওর সব ইচ্ছের বিসর্জন দেবে। এটা তো হতে দেওয়া যায় না। শিশির আনমনে ভাবছে, ওদের জীবনটা একসময় কি ছিল আর এখন কি হয়ে গেল। আজ থেকে 12 বছর আগে যখন বাবা বেঁচে ছিলেন তখন সবটা ঠিক ছিল, আর এখন সব এলোমেলো। আজমিরা বেগম ঘরে ঢুকলেন। মেয়েকে নিথর হয়ে বসে থাকতে দেখে ডাকলেন, শিশির। নড়ে চড়ে ওঠে মেয়েটা, উত্তর করে, হ্যাঁ মা। ভদ্রমহিলা বসলেন খাটের এক কোণে। কিছুক্ষণ চুপ থেকে ছোট মেয়ের মলিন মুখখানা দেখলেন চোখ ভরে। বললেন ভেজা গলায়, একটা কথা রাখবি আমার? বলো। এই বিয়েতে রাজি হবি তুই? ইকরার কাছে শুনেছি ওদের ফ্যামিলি ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। ভালো হলেই ভালো। মেয়েটা শুকনো কণ্ঠে বুলি ফুটিয়ে মুখ ফিরিয়ে আবার শিকলে কপাল ঠেকায়। আজমিরা বেগম নীরবতা পালন করেন। অতঃপর বলতে আরম্ভ করেন, তুই তো অনেক কিছুই পেয়েছিস শিশির, কিন্তু ইকরা তো কিছুই পায়নি এই জীবনে। সব সময় আমাদের কথা ভেবে এসেছে। ওর বয়সই বা কত বল? তোর থেকে 2 বছরের বড়। এতেই দেখ কত দায়িত্বের ভার ওর কাঁধে। যে ভারে নিজের জীবন নিয়েও দ্বিদণ্ড ভাবে না ও। কতগুলো বিয়ের সম্বন্ধ এসেছে, সব ফিরিয়ে দিয়েছে। কেননা বিয়ে হলে ওকে চলে যেতে হবে আমাদের ছেড়ে। আমাদের দেখার জন্য কেউ থাকবে না। সিফাতের কথা কত ভাবে ও, কিন্তু সারা জীবন কি এভাবে চলবে বল? এবার একটা সুযোগ এসেছে ওর জীবনটা গোছানোর। আবির ছেলেটা খারাপ নয়। যে ছেলে ওর জন্য সব ছাড়তে পারে, সেই ছেলে কি ওকে ছাড়বে নাকি কখনো? ওদের কোনো দাবি দাওয়াও নেই, কেবল একটাই শর্ত, তোকে চায় ওরা। ভদ্রমহিলা থামলেন। শিশির আনমনে শুনছে, তবে মনোযোগ আছে মায়ের কথায়। তোকেও তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। একেবারে যদি ঝামেলা চুকে যায় তাহলে খারাপ কিসে বল? আমি ঝামেলা হয়ে গেলাম মা? সেভাবে বলিনি আমি। এত ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে। আমি ইকরার কথা ভেবে তোকে বলছি, রাজি হয়ে যাই বিয়েতে। ইকরা তোর কথা ভেবেই দ্বিমত করছে। তুই রাজি হয়ে গেলে ও বাধা দিতে পারবে না আর। আমি পড়তে চাই। পড়বি। আমি বলবো ওনাদের। বিয়ের পর পড়বি তুই। যারা নিজেদের এক ছেলেকে ঘর জামাই রাখতে দ্বিমত করেন না, তারা তোর পড়াশোনা নিয়েও দ্বিমত করবেন না নিশ্চয়। ইকরার কথা একটু ভাব। ও আজ ফিরলে আমি যে করেই হোক মানাবো ওকে। আগে তুই তোর সিদ্ধান্ত বল। শিশিরের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখ বুজে নেয় ও। উত্তর করতে গলায় বাঁধে, যেন শ্বাস রুখে আসে দলা পাকিয়ে। তবুও রুদ্ধ গলায় কথা ফোটায় রমণী, তোমরা যা করবে আমি তাতেই রাজি মা। আমার দ্বিমত নেই। ভদ্রমহিলা সহসা হাসলেন উজ্জ্বল হয়ে। বুক হালকা হলো তার। উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে বললেন, তাহলে আজ তোর আপু আসুক, আমি বলবো ওকে। তোরা 2 বোন 2 যা হবি। অবশেষে আমার মেয়েদের বিয়ে হবে। সিফাত শুনলে খুব খুশি হবে দেখবি। গদগদ হয়েই ঘর ছাড়লেন ভদ্রমহিলা। শিশির কেবলই মায়ের খুশিটুকু দেখল চোখ ভরে। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল অগণিত। রৌদ্র সেই সকালেই বাড়ি থেকে বেরিয়েছিল, আর দেখা মেলেনি তার। ডিনার শেষ সকলের। সবার ধারণা বেপরোয়া ছেলে রাত বিরতে ফিরবে, যেমনটা করে সে। কিন্তু আজ সবার ধারণায় জল ঢেলে ঠিক রাত্রি 9টায় বাড়ি ফিরেছে রৌদ্র।
কর্তারা ড্রয়িং রুমেই বসেছিলেন। রৌদ্র পাত্তা দিল না, হাঁক ছেড়ে ডাকল, মম, খেতে দাও কিছু, রুমে নিয়ে এসো, খিদে পেয়েছে ভীষণ। ড্রয়িং রুম থেকেও রুবিনা কাবির সাড়া দিলেন না। রৌদ্র সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে থামল, আবার ডেকে বলল, কি হলো মম, শুনছো? খাবার নিয়ে এসো। রুবিনা কাবির বেজায় চটেছেন। ছেলের বেপরোয়াগিরি তারও আর সহ্য হচ্ছে না। তিনি কত ভাবেন ওই ছেলের জন্য, অথচ ছেলে তাকে তোয়াক্কাই করে না। উল্টো দিকে একটা উটকো সামান্য একটা মেসেজ পেয়ে ছুটে এসেছে। এটা বড্ড আঘাত হেনেছে তার হৃদয়ে। রৌদ্র তো ওই মেয়েকে বউ বলে মানে না। নেশার ঘোরে বিয়ে করে নেশা কেটে গেছে। বউ মানবে না বলে বিদেশে কাটালো দীর্ঘ 5 বছর। এখন আবার হঠাৎ করে ফিরে এসে কিসের এত টান জমল বউয়ের প্রতি? মায়ের আগে কিনা বউ হয়ে গেল। রাগে গজগজ করলেন রুবিনা কাবির। রৌদ্র উঠে যেতেই দৃঢ় পায়ে কিচেনে ঢুকলেন তিনি। করলা কেটে টুকরো করে রেখেছিলেন আগে থেকেই। 10-এর অধিক কাঁচামরিচ সহ টুকরো করলাগুলো ব্লেন্ডারে দিলেন রাগের মাথায়। শাহিনা কাবির বোতলে পানি ভরার জন্য কিচেনে ঢুকেছিলেন। রুবিনা কাবিরের এমন কাণ্ড দেখে হকচকিয়ে বললেন, এ কি রুবিনা, এসব কি করছিস? এতগুলো মরিচ দিয়ে করলা ব্লেন্ড করে কি করবি এই রাতে? মিষ্টত্ব কমাবো একটু। এই বাড়ির বেপরোয়া ছেলে আজকাল বদলে যাচ্ছে। দেখি কতটা বদলেছে। করলা তো তার অপ্রিয়। এখন প্রিয় মানুষের হাতে ঝাল ঝাল তেতো করলার জুস খায় কিনা দেখি একটু। শাহিনা কাবির বুঝলেন না, নির্বোধের ন্যায় বললেন, কী সব বলছিস? এই রাতে করলার জুস কে খাবে? রৌদ্র, পাগল হয়ে গেছিস? করলা খায় না ও। আর এত ঝাল দিয়েছিস, তুই জানিস না ও ঝাল খেতে পারে না? আরও কত কি জানতাম, সব জানা তো ভুল বেরোলো দেখছি। অনেক সহ্য করেছি ওর বেপরোয়াগিরি। নরম হতে হতে নিজের দাম কমিয়ে ফেলেছি। তোয়াক্কাই করে না ও আমাকে। আমি ওর তোয়াক্কা করব কেন? দেখি কার তোয়াক্কা করে ও। যার তোয়াক্কা করে তাকে দিয়ে ওকে শায়েস্তা করাবো আমি। তোর কথা আমি বুঝি না বাপু। রুবিনা কাবির প্রত্যুত্তর করলেন না। ব্লেন্ড করে গ্লাস ভর্তি জুস ঢেলে বেরিয়ে আসলেন কিচেন থেকে। সোজা উপরে উঠে মেঘার ঘরে ঢুকলেন। সাফা মেঘা ফোন ঘাটছে এলোমেলো হয়ে শুয়ে। রুবিনা কাবির মেঘাকে ডেকে ভনিতাহীন বললেন আদেশের সুরে, এই মেয়ে, এই জুসটা রৌদ্রের ঘরে দিয়াই তো। বলবি তুই নিজে বানিয়েছিস। যে করেই হোক সবটা ওকে খাওয়াবি। তারপর ফাঁকা গ্লাস এনে দিবি আমার হাতে। মেঘা টালমাটাল হয়ে উঠে বসল। তৎক্ষণাৎ কিছুই বুঝল না। রুবিনা কাবির এক কথা আবার বললেন। মেঘা নেমে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ওর হাতে গ্লাস ধরিয়ে দিয়ে কড়া কণ্ঠে বললেন, একটা কথাও বলবি না। যা বলছি তাই কর, যা। এটা রৌদ্রকে দিয়াই গিয়ে। সবটা যদি খাওয়াতে পারিস তাহলে রান্না শেখাবো তোকে। রান্না শিখতে চাস তো? কিন্তু মামুনি, আমি ওনার ঘরে। রুবিনা কাবির কথা শেষ করতে দিলেন না ওকে। ঠেলে ঠুলে এ ঘর থেকে বের করিয়ে রৌদ্রের ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন ওকে। মেঘা পুরো আহাম্মক বনে রইল। আচমকা ভদ্রমহিলার এমন আচরণের মানে বুঝল না। ভেতরে নিশ্চিত বাঘ, যেচে পড়ে বাঘের খাঁচায় যাবে ও। ওই লোকের অভ্যেস ভালো না। মেঘা থম মেরে কিংকর্তব্য বিমূঢ় দাঁড়িয়েই রইল। রুবিনা কাবির চোখ পাকাতেই ধরফর করে ঘরে ঢুকলো আবার। সেখান থেকে সরে আসলেন ভদ্রমহিলা। ঘরে রৌদ্র নেই। ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। দীর্ঘ হাঁপ ছাড়ে মেঘা। এখনই জুসটা রেখে কেটে পড়বে এখান থেকে। তাই করার জন্য উদ্যত হলো। বেডসাইড টেবিলের পাশে জুসের গ্লাস রেখে পিছু ফেরা মাত্রই থমকে দাঁড়ালো। পিটপিট করে ঘাড় ঘোরালো বাঁ দিকে।
বিছানার উপর রৌদ্রের ফোন। ধক করে ওঠে একবিংশী। বেপরোয়া লোকটাকে নিয়ে করা আজগুবি ধারণাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কি আছে ওই লোকের ফোনে? কি আছে বিদেশে? কে আছে? সেদিন ভিডিও কলে কিছুই দেখেনি মেঘা, কিন্তু ওই দিন ওই বাচ্চাটাকে দেখেছিল যে। কে সে? কে ফোন করে রৌদ্রকে? রৌদ্র একদিন মুখ ফসকে বলেছিল ও বাচ্চা সামলানো শিখেছে বাচ্চা জন্ম দিয়ে। তাহলে ওই বাচ্চাটা কি? এসব ধারণা বারংবার কুরে খায় রমণীকে। আজ সুযোগ পেয়েছে ও। রৌদ্রের ফোন চেক করলেই সব জানা যাবে। মেঘা ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে তাকায়। হাত কাঁপে। কম্পিত হাত বাড়িয়ে বিছানার উপর থেকে ফোনটা তুলে নেয় হাতে। আজও দেখেই ছাড়বে এই লোকের ফোন। পাসওয়ার্ড তো জানা। থেমে থেমে চিরচেনা সেই পাসওয়ার্ডটা টাইপ করলো রমণী। লক খুলে ফোন ওপেন হলো সহসা। বোধহয় 1 সেকেন্ডও দেরি হলো না। ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপারের দিকে নজর পড়া মাত্রই চরকে উঠল একবিংশীর মস্তিষ্ক। পুরো পৃথিবী যেন কেঁপে উঠল তার নিকট। হাঁটু গড়িয়ে আসলো। সমস্ত শক্তি খুইয়ে ধপ করে বিছানায় বসে পড়ল সে। থমকে রইল পুরো স্তব্ধ হয়ে। আখিকোটর ভরে উঠল অবাধ্য নোনা জলে। অবিশ্বাস্য লাগলো সবটা। চোখ নিভিয়ে আবার তাকালো। না, মিথ্যে নয়। ওয়ালপেপারে ভাসছে চিরচেনা একখানা মুখ। তার নিজের মুখ। ঘুমন্ত একবিংশীর নির্ভেজাল মুখশ্রী। একখানা পুরুষালী হাত দেখা যাচ্ছে কপালের পাশে। বোধহয় আলগোছে রমণীর কপালের ধারে আষ্টে পড়া কুন্তলগাছি সরিয়ে দেওয়ার জন্য উদ্যত করেছে হাতখানা। মেঘার হৃদস্পন্দন থেমে যায় এক মুহূর্ত। এই ছবিটা ওই লোকের ফোনের ওয়ালপেপারে কেন? এটা তো মেঘার ঘুমন্ত অবস্থার ছবি। কবে তোলা হলো এটা? আর এই ফোনের ওয়ালপেপারে ভাসছে কেন? মেঘার শুষ্ক ঢোক গেলে সর্বাঙ্গের কম্পন বাড়ে। শিরশির করে হাত পায়ের তালু। এসি চলছে, তবুও উষ্ণ তরলে ঢেউ গড়াচ্ছে শিরদাঁড়া বেয়ে। ঠোঁট ভিজিয়ে দুই দিকে মাথা ঝাঁকায় রমণী। চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে তড়িঘড়ি করে কল লিস্ট ওপেন করে। উপরে যতগুলো নাম্বার ভেসে ওঠা সব আননোন নাম্বার। ভিন্ন কোডে বিদেশি নাম্বার। সেভ নেই একটাও। স্ক্রল করে নিচে নামে মেঘা। কেবল একটা সেভ নাম্বার চোখে পড়ল। মাই প্রপার্টি দিয়ে সেভ করা একটা নাম্বার। মেঘাকে খুঁটিয়ে দেখতে হলো না। সেভ নামটার পাশে তার 11 ডিজিটের নাম্বারটা চকচক করছে। আবারও যেন ধাক্কা খেল রমণী। স্তব্ধ হলো দ্বিতীয়বার। রৌদ্রকে এমপি ডাকে মাঝে মাঝে। মেঘা কখনো ভেবে দেখেনি এটার অর্থ কী হতে পারে। ভেবে দেখার আগেই আজ উত্তর পেয়ে গেল। এমপি মানে মাই প্রপার্টি, অর্থাৎ মেঘা ওই বেপরোয়া লোকটার প্রপার্টি। ভেবেই নাক টেনে মুখ বাঁকায় রমণী। অভিমানে মনকে সংযত করে। ও কারোর প্রপার্টি নয়। দ্বিতীয় কোনো সেভ নাম্বার পাওয়া গেল না ফোনে। আর না কোনো নাম্বার বাচ্চার ছবি দিয়ে সেভ করা হয়েছে। কিন্তু মেঘা তো সেদিন দেখেছিল। স্পষ্ট মনে আছে। ও ভুল দেখতেই পারে না। কল লিস্ট থেকে বেরিয়ে গ্যালারি ওপেন করলো মেঘা। কোনো ছবিতে ট্যাপ করার আগেই বেপরোয়া লোকটার গুরুভার কণ্ঠ কানে বিঁধল ঝংকার তুলে। হে এমপি, হোয়াট আর ইউ ডুইং? ছলকায় একবিংশী। ধরফর করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রৌদ্রের ফোনটা পেছনে লুকিয়ে আলগোছে বালিশের নিচে আড়াল করে। পাপড়ি ভিজেছে কার্নিশের নোনা জলে। মেঘা ঝট করে তাকালো। রৌদ্রের খোলামেলা ভেজা ভেজা উদম শরীর দেখে ভ্যাবাচাকা খেয়ে আবারও ঝট করেই দৃষ্টি নামিয়ে নিল। পদযুগলের বৃদ্ধাঙ্গুলে নখ ঘুটল মেঝেতে। চোখ খিচে দুই হাতে ওড়নার কোণা খামচে ধরল একবিংশী। ধরফর অনুভূতি জোরালো হলো অধিক মাত্রায়। রমণী দৃষ্টি চুড়িয়ে গা বাঁচায়।
তিরতির করে কেঁপে উচ্চারণ করে ধরা গলায়, কিছু না, জুস এনেছিলাম আপনার জন্য, খেয়ে নিন। রৌদ্র বেশ অবাকই হলো। ঘাড় উঁচিয়ে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, ও আনবিলিভাবেল, তুমি আমার জন্য জুস দিতে এসেছো? ইন্টারেস্টিং। ব্যাপার কি বলো তো? অদ্ভুত লাগছে তোমায়। জুস দিতে এসেছো নাকি বাহানা খুঁজে নিজেকে দিতে এসেছো? মেঘা মুখ বিকৃত করল তাৎক্ষণিক। না তাকিয়ে রেগে বলল, বাজে কথা বলবেন না, খেয়ে দিয়ে গ্লাস খালি করুন। রৌদ্র ওকে পাশ কাটিয়ে বসলো খাটের পাশে। বিছানার মাঝামাঝি ফোন নেই, সেটা নজর কাড়ল। বালিশের নিচে ফোন গেল কি করে? উত্তর খুঁজে নেওয়া মাত্রই ঠোঁট কামড়ে হাসে রৌদ্র। মেঘা ওকে সন্দেহ করছে, বুঝতে বাকি নেই। হাঁপ ছাড়ল বুক চিরে। গ্লাসটা হাতে তুলে নাক সিটকে পরখ করল। জানতে চাইল, এটা কিসের জুস? জানি না, খেয়ে নিন। খিদে পেয়েছে, জুসে পেট ভরবে না। মামুনি খাবার নিয়ে আসবে একটু পর, এটা খেয়ে আমাকে উদ্ধার করুন আগে। রৌদ্র দুই দিকে মাথা নাড়ায়। মেঘা এখনো চোখ নামিয়ে রেখেছে। তাকালেই চরম বিপদ। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। এই পর্যায়ে ওকে দেখে মনে হলো একটু ছুঁয়ে দিলেই মিলিয়ে যাবে যেন। চোখ নামিয়ে গ্লাসে চুমুক বসায় রৌদ্র। একটুখানি তরল ঠোঁট ছাপিয়ে জিভে স্পর্শ করা মাত্রই চোখ মুখ বিকৃত করে ছিটকে মুখ সরিয়ে নেয়। ওয়াক করে মুখের থুতু ফেলে। গ্লাস রেখে শটান দাঁড়িয়ে যায়। হাঁ করে শ্বাস টানার চেষ্টা করে। কি তেতো এটা! ঝালের পরিমাণ অত্যাধিক। তেতোর সাথে মুখ কুঁচকে আসে, গুলিয়ে আসে গা। রৌদ্র রেগে মেগে ধমকায়, হোয়াট রাবিশ! ওয়াক, ইডিয়েট! এটা কিসের জুস নিয়ে এসেছিস তুই? মেঘা বুঝল না, চোখ তুলল এবার। উল্টো নিজেই জানতে চাইল, কিসের জুস? থাপ্পড় খাবি। কি এনেছি সেটা? জুস, খেয়ে নিন। ছ্যা, এটা জুস, ইডিয়েট! বাড়ির সমস্ত ঝাল মিশিয়ে এনেছি সেটাতে। করল্লা! হোয়াট দ্য ফাক! করল্লার জুস খাওয়াতে এনেছিস আমায়?